আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। পৌরনীতি ও সুশাসন ক্লাসে সবাইকে শুভেচ্ছা রইল। আমি বিএম ইউসুফ আলী, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবে এই আশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কয়েকটি ছবি দেখি। স্ক্রিনে তোমরা ছবিটি ভালো করে দেখো। এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আরেকটি ছবি আমরা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি জাতীয় সংসদ ভবন এবং সাথে একটি সংবিধানের ছবি বা সংবিধানের বইয়ের ছবি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপরের ছবিতে তোমরা বাংলাদেশের সংবিধানের দুটি ছবি দেখছো। আজ তোমাদেরকে আমি এর একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা কি ধারণা করতে পেরেছ আমি কি নিয়ে আলোচনা করব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমাদের আজকের পাঠ কি। আমাদের আজকের পাঠ বাংলাদেশের সংবিধান রচনার বা বাংলাদেশের সংবিধান রচনাকালের ইতিহাস, অর্থাৎ বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস নিয়ে আমরা আজ আলোচনা করব। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে: 1. অস্থায়ী সংবিধান আদেশ জারি কখন করা হয় তা বলতে পারবে। 2. সংবিধান রচনায় গণপরিষদ গঠন বিষয়টি ব্যাখ্যা করতে পারবে। 3. সংবিধান চূড়ান্তকরণের প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবে। আমি আবারও বলছি, অস্থায়ী সংবিধান আদেশ কখন জারি করা হয় তা বলতে পারবে। সংবিধান রচনায় গণপরিষদ গঠন বিষয়টি ব্যাখ্যা করতে পারবে। সংবিধান চূড়ান্তকরণের প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবে। চলো আমরা আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। আর সেই দেশটি হলো আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। হ্যাঁ, আমরা দেখছি আমাদের প্রিয় বাংলাদেশকে। তো আগেই বলেছি 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের আসলে নতুন রাষ্ট্র, নতুন একটি পতাকা, নতুন সার্বভৌম ভূখণ্ডে জন্মায়, যার নাম হচ্ছে বাংলাদেশ। তো এই রাষ্ট্রের পরিচালনার জন্য একটি কি দরকার? সংবিধান প্রণয়ন দরকার। তাই বাংলাদেশের স্বাধীনতা লাভের পরপরই সংবিধান রচনার কাজ শুরু হয়। 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন করেন তথা বাংলাদেশে ফিরে আসেন এবং কাল বিলম্ব না করে সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে বা সংবিধান প্রণয়নের উদ্দেশ্যকে সামনে রেখে
11 জানুয়ারি তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বভার গ্রহণ করে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। তাহলে আমরা বলতে পারি বঙ্গবন্ধু 1972 সালের 10 জানুয়ারি আমাদের দেশে ফিরে আসেন মুক্ত হয়ে, এবং 11 জানুয়ারি তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বভার গ্রহণ করেই অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। তাহলে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কবে? 1972 সালের 10 জানুয়ারি। তিনি কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন? 1972 সালের 10 জানুয়ারি। এগুলো আমরা একটু মনে রাখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটি পত্রিকার কাটিং দেখি আমাদের স্ক্রিনে। হ্যাঁ, দেখো এখানে লেখা আছে অস্থায়ী সংবিধান আদেশ জারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সংবাদপত্রে প্রকাশিত 1972 সালের অস্থায়ী সংবিধান আদেশ জারির খবরটি আমরা দ্য বাংলাদেশ অবজারভার এবং দৈনিক বাংলাতে দেখছি। আরেকটি দেখি আমরা বাংলাদেশ অস্থায়ী শাসনতন্ত্র আদেশ 1972 প্রতিলিপি আমরা দেখছি। এটা খেয়াল করে দেখো তোমরা স্ক্রিনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি ছবি আমরা দেখছি অস্থায়ী আদেশ জারিকালীন একটি স্থিরচিত্র, অস্থায়ী সংবিধান আদেশ জারিকালীন সময়ের একটি স্থিরচিত্র, মানে ফটো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু এই কোশ্চেনগুলোর উত্তর করার চেষ্টা করো নিজ ভাবে নিজেরাই। সংবিধান কি? 2 নম্বর হচ্ছে বঙ্গবন্ধু কখন স্বদেশ ফিরে আসেন? 3 হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কখন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে সংবিধান হচ্ছে একটি জাতির দর্পণ, যা রাষ্ট্র নিজেই বেছে নিয়েছে। রাষ্ট্র পরিচালনার মৌলিক নিয়মকানুনের সমষ্টিকে বলা হয় সংবিধান। সংবিধান বিভিন্ন রকম হয়ে থাকে, লিখিত, অলিখিত, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। তাহলে একটি রাষ্ট্রের প্রতিচ্ছবি হচ্ছে সংবিধান। সংবিধান ছাড়া একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে না। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি? তোমরা হয়তো ইতিমধ্যে এই প্রশ্নের উত্তর নিজে পেরে গেছো। বঙ্গবন্ধু কখন স্বদেশে ফিরে আসেন? আমরা জানি যে 1972 সালের 10 জানুয়ারি, যেটাকে বলা হয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 3 নম্বর কোশ্চেনটা কি ছিল? অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কখন? 1972 সালের 11 জানুয়ারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1972 সালের সংবিধান আদেশের ভূমিকায় 1971 সালের 10 এপ্রিলের স্বাধীনতা ঘোষণাপত্র আদেশের উদ্দেশ্য উল্লেখপূর্বক রাষ্ট্রপতিকে প্রদত্ত সকল ক্ষমতা অনুসারে নিম্নলিখিত আদেশ জারি করেন। 1, এই আদেশ বাংলাদেশের সংবিধান আদেশ 1972 নামে অভিহিত হবে। এটি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। 3 নম্বর হচ্ছে এটি অবিলম্বে বলবৎ হবে। 4 নম্বর আমরা সংজ্ঞা দেখি। এই আদেশে বর্ণিত গণপরিষদ বলতে 1970 সালের ডিসেম্বর এবং 71 সালের মার্চ পর্যন্ত নির্বাচনে জাতীয় পরিষদ
ও প্রাদেশিক পরিষদের আসনগুলোতে বিজয়ী এবং আইনের দ্বারা বা অধীনে অন্য দিক দিয়ে অযোগ্য বিবেচিত নন বাংলাদেশের এমন সকল নির্বাচিত গণপ্রতিনিধিকে নিয়ে গঠিত পরিষদকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবারও একটু স্ক্রিনে ভালো করে লক্ষ্য করো, মনোযোগ সহকারে পড়ো। নিশ্চয় তোমরা এতক্ষণে এটি পড়ে নিয়েছো স্ক্রিন থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের সংবিধান রচনায় গণপরিষদ গঠন ও সংবিধান চূড়ান্তকরণ কীভাবে হয় সেটা আমরা এখন আলোচনা করব। আমরা জানি যে 1972 সালের 23শে মার্চ বাংলাদেশের প্রথম সংবিধান রচনার লক্ষ্যে রাষ্ট্রপতি বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। রাষ্ট্রপতি ঘোষণা করেন যে এই আদেশ 1972 সালের 26শে মার্চ থেকে কার্যকর হবে। 1970 সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় পরিষদের 169 জন এবং প্রাদেশিক পরিষদের 300 জন সদস্য, সর্বমোট 469 জন সদস্যের মধ্য থেকে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হবে। তো গণপরিষদের সদস্য সংখ্যা আমরা দেখি যে আসলে 169 জন জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের 300 জন, এই ছিল 469 জন, এবং তার ভিতর থেকে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। আমরা জানি যে আর যারা বাদ হয়ে যায় তারা অনেকেই মৃত্যুবরণ করেন, কেউ স্বাধীনতার বিরোধিতা করেন, এই কারণে তাদেরকে বাদ দেওয়া হয়। তো গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 403 জন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি যে 10ই এপ্রিল গণপরিষদের অধিবেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি পত্রিকার কাটিং দেখছি। বাংলাদেশের প্রথম গণপরিষদের অধিবেশন বসে 10ই এপ্রিল 1972 সালে। গণপরিষদের অধিবেশন বসে কবে? প্রথম অধিবেশন বসে 10ই এপ্রিল 1972। এই কথাটা আমরা সবসময় মনে রাখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অধিবেশন আহ্বান করেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1972 সালে 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেন। অধিবেশনে প্রথম দিন কি হয়? গণপরিষদ কর্তৃক শাহ আব্দুল হামিদকে স্পিকার এবং জনাব মোহাম্মদ উল্লাহকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। তাহলে গণপরিষদ কর্তৃক প্রথম স্পিকার নির্বাচিত করা হয় শাহ আব্দুল হামিদ, আর ডেপুটি স্পিকার করা হয় মোহাম্মদ উল্লাহকে। দ্বিতীয় দিন 10ই এপ্রিল প্রথম অধিবেশন বসে। এই প্রথম অধিবেশনেই গণপরিষদের স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। স্পিকার নির্বাচিত হয় শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদ উল্লাহ। দ্বিতীয় দিন, প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন 11ই এপ্রিল একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি নিযুক্ত করা হয় সরকারের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডক্টর কামাল হোসেনকে। এই কমিটি, সংবিধান প্রণয়ন কমিটির মোট সদস্য সংখ্যা ছিল 34 জন। এর মধ্যে 33 জন ছিল আওয়ামী লীগের দলীয় গণপরিষদের সদস্য এবং একজন ছিল ন্যাব মুজাফফরের সদস্য, তিনি হলেন সুরঞ্জিত সেন গুপ্ত, আর একজন ছিল মহিলা সদস্য। তো এই গণপরিষদের মহিলা সদস্যর নাম ছিল রাজিয়া বেগম। আমরা জানি যে সংবিধানের খসড়া প্রণয়ন করাই ছিল এই কমিটির প্রধান কাজ।
এই সংবিধান প্রণয়ন কমিটির কাজ ছিল কি, এটি খসড়া সংবিধান রচনা করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি বঙ্গবন্ধুর সাথে ডক্টর কামাল হোসেন, যিনি সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন, এখনও তিনি জীবিত আছেন। দ্বিতীয় অধিবেশন আহ্বান ও খসড়া সংবিধানের উপর আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1972 সালের 10 অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধানের বিল আকারে উত্থাপিত হয় এবং এর উপরে আলোচনা চলে। প্রথম পাঠ 19 থেকে 30 অক্টোবর পর্যন্ত চলে। এই সময়কালে 10টি বৈঠকের উপর মোট 32 ঘন্টা আলোচনা চলে। দ্বিতীয় পাঠ 31 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত চলে। এই আলোচনায় 163টি সংশোধনী প্রস্তাব দেওয়া হলেও গণপরিষদ এর মধ্যে 84টি গ্রহণ করে। মানে খসড়া যে সংবিধান, তার উপর সংশোধনী নিয়ে আসা হয় 163টি, কিন্তু এই গণপরিষদ এর মধ্যে গ্রহণ করে মাত্র 84টি। তৃতীয় ও চূড়ান্ত পাঠ, খসড়া সংবিধানের চূড়ান্ত পাঠ হয় 4 নভেম্বর 1972, যা 2 ঘন্টা আলোচনার পর বিপুল করতালির মধ্য দিয়ে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর। এজন্য এই 4 নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে বলা হয়ে থাকে। তো আমরা আবারও একটু দেখি, 1972 সালে 4 নভেম্বর বাংলাদেশ সংবিধান গৃহীত হয়। এই সংবিধান গৃহীত হওয়ার পর হস্তলিখিত সংবিধানের অনুলিপিত স্বাক্ষর করা হয় 14 এবং 15 ডিসেম্বর। আর বাংলাদেশের প্রথম বিজয় দিবসে 1972 সালের 16 ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণপরিষদ কর্তৃক বাংলাদেশের সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর, আর 14 ও 15 তারিখে এই গণপরিষদের সদস্যরা এই হস্তলিখিত সংবিধান অনুলিপিতে স্বাক্ষর করেন এবং কার্যকর করা হয় 16 ডিসেম্বর থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 মাসের মাথায় আমরা মাত্র একটি বাংলাদেশের জন্য একটি সংবিধান তৎকালীন সরকার করতে সক্ষম হয়। এটি একটি অনন্য দৃষ্টান্তমূলক ঘটনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গণপরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য দিতে গিয়ে বলেন, আমি আবার বলছি, গণপরিষদের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য দিতে গিয়ে বলেন, এ সংবিধান শহীদের রক্তে লিখিত। এ সংবিধান সমগ্র জনগণের আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। অত্যন্ত সুন্দর একটি কথা তিনি বলেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দৈনিক বাংলাতেও এর শিরোনাম লেখা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো লেখা আছে, এ শাসনতন্ত্র রক্তে লেখা বঙ্গবন্ধু। এইভাবেই কিন্তু আমরা স্বল্প সময়ে গণপরিষদের মাধ্যমে পৃথিবীর অন্যতম একটি লিখিত সংবিধান, উত্তম সংবিধান, বাংলাদেশের সংবিধান আমরা পেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু দেখি, 4 নভেম্বর সংবিধান দিবস, মানে 1972 সালে 4 নভেম্বর যেহেতু সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়,
এই কারণে এটি সংবিধান দিবস। বাংলাদেশের সংবিধান দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূল অনুলিপির পৃষ্ঠা 1 নম্বরে হাতে লেখা সংবিধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যে বিষয়টি আমরা আলোচনা করলাম, দেখি তোমরা কতদূর বুঝতে পেরেছ। আমি কয়েকটি প্রশ্নের মাধ্যমে তা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? অত্যন্ত সহজ একটি কোশ্চেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় পারবে। তারপরে আমি বলে দিচ্ছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কত তারিখে? 1972 সালের 11 জানুয়ারি। বাংলাদেশের গণপরিষদ আদেশ জারি করা হয় কখন? 1972 সালের 23 মার্চ। প্রথম গণপরিষদের মোট সদস্য সংখ্যা কতজন ছিল? মোট সদস্য সংখ্যা ছিল 403 জন। পরবর্তী কোশ্চেন হচ্ছে, বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কত তারিখে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই এই প্রশ্নটির উত্তর পারবে আমার বিশ্বাস। আমরা জানি যে 1972 সালের 4 নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। সর্বশেষ কোশ্চেন, বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর করা হয়? আমি আবার বলছি, বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে 1972 সালের 16 ডিসেম্বর থেকেই বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। আমরা একেবারে পড়ার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা খাতা কলম বের করো এবং আজকের বাড়ির কাজ লিখে নাও। আমাদের আজকের বাড়ির কাজ, বাংলাদেশের সংবিধান 1972 সালের 16 ডিসেম্বর থেকে কেন কার্যকর করা হয় ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, বাংলাদেশের সংবিধান 1972 সালের 16 ডিসেম্বর থেকে কেন কার্যকর করা হয় ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে তোমরা আমার সাথে ছিলে, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই মহামারী করোনাকালীন সময় বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে এই প্রত্যাশা করছি। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।